সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে ইন্দোনেশিয়ান হরর মুভি ব্ল্যাক ব্লাড ওরফে গেতি ইরেংয়ের পুরো গল্পটা অত্যন্ত বিস্তারিতভাবে তুলে ধরব। যারা মুভি দেখতে চাও না তারা এই ভিডিওটা দেখে নাও, কিন্তু স্পয়লার পুরোপুরি আছে, তাই যারা মুভি দেখবে তারা এখনই পজ করে যাও। চলো শুরু করি। ১৯৮০ সাল, সোলো শহর। রিনার বিয়ের দিন। রিনা আর তার মা আম্বার শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে। বাবা মারা যাওয়ার পর মা একাই রিনাকে বড় করেছে, তাই মা খুব খুশি যে মেয়ে এখন নতুন জীবন শুরু করতে যাচ্ছে। মা রিনার কাছে এসে গম্ভীর গলায় জিজ্ঞেস করে, প্রামের সাথে বিয়ে করার আগেই অতীতের কোনো সম্পর্ক থাকলে এখনই বলে দাও, কেটে ফেলো। রিনা মায়ের চোখের দিকে সরাসরি তাকিয়ে আশ্বস্ত করে বলে, না মা, কিছু নেই, বিশ্বাস করো। মা চলে যাওয়ার পর রিনা একা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে। তার মুখে হালকা হাসি। হঠাৎ আয়নাটা নিজে নিজে জোরে ফেটে যায়। কাঁচের টুকরো চারদিকে ছড়িয়ে পড়ে। ঘরের সব লাইট একসাথে নিভে যায়। দেওয়ালের ছবির ফ্রেম পড়ে যায়। ঘরটা অন্ধকার হয়ে যায়, শুধু বাইরের আলোর আভা আসছে। রিনা ভয়ে চারদিকে তাকায়। তার হাত পা কাঁপছে, হৃৎপিণ্ড দ্রুত বাড়ছে। সে একটা কালো পোশাকের বুড়ো লোককে দেখতে পায়। লোকটা অন্ধকার কোণায় দাঁড়িয়ে হাসছে। রিনা ভয়ে চিৎকার করে সেই লোকটাকে অনুসরণ করে দৌড়ায়, কিন্তু করিডোরে পৌঁছে দেখে লোকটা উধাও। মেঝেতে শুধু কালো কাদার পায়ের ছাপ পড়ে আছে। তারপর বিয়ের আগের পবিত্র সিরামানির জল কালো হয়ে যায়। ভিতরে মোড়া ইঁদুর ভাসছে। পচা গন্ধে পুরো ঘর ভরে যায়। সবাই ভয়ে চিৎকার করে ওঠে, কিন্তু বিয়ে শেষ হয়ে যায়। বিয়ের পর প্রাম চাকরিতে বড় প্রমোশন পায়। রিনা তার চাকরি ছেড়ে প্রামের সাথে ওনোসবুর পাহাড়ি এলাকায় চলে যায়। কোম্পানি তাদের একটা সুন্দর বাংলো দেয়। প্রথম দিনই রিনা বাড়ির ভেতরে আবার সেই কালো কাদার পায়ের ছাপ দেখে চমকে ওঠে। সে দৌড়ে প্রামকে ডেকে আনে, প্রাম দেখো, এটা আবার এসেছে। প্রাম অবাক হয়ে মেঝের দিকে তাকিয়ে বলে, এটা কিভাবে সম্ভব? আমরা তো নতুন বাড়িতে এসেছি। রিনা ভয়ে প্রামের হাত চেপে ধরে থাকে। তার চোখে আতঙ্ক। কয়েকদিন পর বাড়িতে সেলামাতান পার্টি। রিনা বাইরের বাগানে একটা কালো পোশাকের বুড়ো লেককে দেখে। সেভাবে এটা উস্তাদ, তাই হাসি মুখে ভেতরে ডেকে নেয়। রিনা লোকটাকে চেয়ারে বসিয়ে বলে, বসুন উস্তাদ, আমি পানি নিয়ে আসছি। কিন্তু পানি আনতে গিয়ে ফিরে এসে দেখে লোকটা উধাও, চেয়ার খালি। প্রাম পরে আসল উস্তাদকে নিয়ে আসে। রিনা ভয়ে কাঁপতে কাঁপতে প্রামকে জড়িয়ে ধরে সব বলে, আমি তাকে দেখেছি, সে এখানে ছিল। প্রাম পুরো বাড়ি খুঁজে দেখে, কাউকে পায় না। রাতে রিনা ঘুমের মধ্যে ভয়ঙ্কর স্বপ্ন দেখে। সেই বুড়ো লোকটা তার শরীরের ভেতর ঢুকে তাকে নিয়ন্ত্রণ করতে চায়। প্রাম তাকে জড়িয়ে ধরে ঘুম থেকে জাগিয়ে সান্ত্বনা দেয়, কিন্তু রিনার চোখে এখনও আতঙ্ক। কিছুদিন পর রিনা ৭ সপ্তাহের অন্তঃসত্ত্বা হয়। সে খুব খুশি। প্রামকে জড়িয়ে ধরে বলে এটা তাদের স্বপ্নের বাচ্চা। কিন্তু এক রাতে সেই বুড়ো লোকের আকারে জিন এসে তার গর্ভের বাচ্চাটাকে খেয়ে ফেলার স্বপ্ন দেখায়। রিনা চিৎকার করে জেগে ওঠে। সে দেখে তার শরীর থেকে রক্তপাত হচ্ছে। সে মিসক্যারেজ করেছে। হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রিনা কাঁদতে কাঁদতে প্রামের হাত ধরে বলে, এটা সেই অশুভ শক্তি, আমি জানি। প্রাম তখনও বিশ্বাস করে না। তার মাথায় হাত বুলিয়ে বলে, এটা সুপারস্টিশন, তোমার মনের ভুল। রিনা একা একা কাঁদতে থাকে। রিনা আর সহ্য করতে পারে না। সে পাক নার্ত নামের একজন অলৌকিক বিশেষজ্ঞকে ডেকে আনে। নার্ত বাড়িতে এসে চোখ বন্ধ করে কিছুক্ষণ দেখে বলে, তোমার ওপর সান্তেদ গেথি ইরেং, কালো রক্তের অভিশাপ দেওয়া হয়েছে। এটা রক্তের লাইনেজকে টার্গেট করে। নার্ত রিনাকে কয়েকটা প্রার্থনার বোতল দিয়ে বলে, এগুলো বাড়ির চারদিকে লুকিয়ে রাখো। রিনা সাবধানে বোতলগুলো লুকিয়ে রাখে। কয়েক মাস শান্তি চলে, কিন্তু একদিন প্রাম বোতলগুলো আবিষ্কার করে রেগে যায়। সে রিনা, কেয়ারটেকার মুড়ি আর দ্বারকে বকাবকি করে সব বোতল ছুঁড়ে ফেলে দেয়। সেই রাতেই জিন ফিরে আসে। এবার প্রামও তাকে দেখতে পায়। প্রাম ভয়ে চিৎকার করে রিনাকে জড়িয়ে ধরে বলে, এটা কি, আমি দেখছি। আবার নার্তকে ডাকা হয়। নার্ত বলে, কেউ তোমাদের উপর প্রতিশোধ নিতে চায়। অভিশাপ ভাঙতে হলে সেই বস্তুটা খুঁজে বের করতে হবে যেটা দিয়ে সান্তেদ করা হয়েছে। রিনা তার আগের প্রেমিক ইউদির কথা মনে করে। ইউদি খুব পজেসিভ ছিল। রিনা খোঁজ নিয়ে জানে ইউদি ৬ মাস আগে মারা গেছে। প্রাম আর রিনা দুজনেই অবাক হয়ে যায়।
রিনা আবার গর্ভবতী হয়, এবার 7 মাসের। জিন আবার আক্রমণ করে। রিনা চিৎকার করে প্রামকে ডাকে, প্রাম, সে এসেছে। নার্তো সময় মতো এসে বাঁচায়। রিনা প্রিম্যাচিওর বেবি ডেলিভারি করে। নার্তো গম্ভীর গলায় বলে, এই অভিশাপ জেনারেশনাল। শরীরেও জিনের অংশ আছে। 7 বছর বয়সে আবার ফিরে আসবে। 7 নম্বরটা খুব গুরুত্বপূর্ণ। 7 বছর কেটে যায়। কথা বলতে পারে না, অদ্ভুত আচরণ করে। সপ্তম জন্মদিনের আগের রাতে রিনা অস্থির হয়ে পড়ে। সে কে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, আমি তোমাকে বাঁচাবো মা। নার্তো 2জন শক্তিশালী শামান ইয়াই আর আর্যকে ডেকে আনে। মাঝ রাতে জিন আসে। ভয়ঙ্কর লড়াই হয়। জিন নার্তোকে নৃশংসভাবে হত্যা করে। ইয়াই আর আর্য কোনো মতে জিনকে তাড়ায়। ইয়াই বলে, পরিবারের কেউ মিথ্যা বলছে, অতীতের কোনো গোপন কথা আছে। প্রাম তখন মাথা নিচু করে স্বীকার করে, সে রিনার সাথে বিয়ে করার আগে তার সহকর্মী মাওয়ারের সাথে সম্পর্ক করেছিল। মাওয়ারকে বিয়ে করবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু রিনা চাকরি ছেড়ে দিয়ে প্রামকে সাপোর্ট করায় প্রাম মাওয়ারকে ছেড়ে দেয়। মাওয়ার প্রতিশোধ নেয়। সে প্রামের বাড়িতে সেই কালো বুড়ো সামানকে পাঠিয়ে সান্তেত গেতিহ ইরেং করে। রিনা শুনে ধ্বংস হয়ে যায়। তবু সে মেয়েকে বাঁচাতে রাজি হয়। প্রাম আর ইয়াই মাওয়ারের বাড়িতে যায়। মাওয়ার তাদের অজ্ঞান করে ফেলে। জেগে উঠে মাওয়ার ইয়াইকে মারতে চায়। প্রাম মাওয়ারকে ধাক্কা দিয়ে ফেলে। ইয়াই অভ্যন্তরীণ রক্তপাতে মারা যায়। প্রাম সান্তেতের গুজি নিয়ে বাড়ি ফেরে। কিন্তু বাড়িতে জিন ফিরে আসে আর আর্যকে হত্যা করে। রিনা তখন নিজেকে বলি দেয়। সে জিনকে নিজের দিকে ডেকে নেয়, যাতে দুইকে না নেয়। প্রাম ফিরে এসে দেখে রিনা চলে গেছে। সে মাওয়ারের বাড়িতে যায়। 2জনের মধ্যে ভয়ঙ্কর লড়াই হয়। প্রাম মাওয়ারকে মেরে ফেলে। অভিশাপ ভেঙে যায়। প্রাম অপরাধবোধে ভেঙে পড়ে। সে আর রিনাকে ছাড়া বাঁচতে পারে না। সে আত্মহত্যা করে। তখন মা আম্বারের কাছে থেকে যায়। 15 বছর পর মেডিকেল কলেজ থেকে টপার হয়ে গ্র্যাজুয়েশন করে। সে তার স্পিচে বলে, আমার মা বাবা যারা আমাকে বিশ্বাস করতেন তাদের উদ্দেশ্যে এই সাফল্য। তার শরীরের সব ক্ষত মিলিয়ে গেছে। সে আর কিছু মনে করে না। সুপ্রিয় শ্রোতা, এটাই ছিল ব্ল্যাক ব্লাডের পুরো গল্প। ইন্দোনেশিয়ান ফোকলোর, সান্তেত, প্রতিশোধ আর মায়ের ত্যাগের অসাধারণ মিক্সচার। মুভিটা দেখলে আরও ভয়ঙ্কর লাগবে। তোমাদের কেমন লাগলো এই অত্যন্ত বিস্তারিত ন্যারেশন? কমেন্টে বলো। ভিডিওটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। পরের ভিডিওতে দেখা হবে আরেকটা হরর মুভি নিয়ে। আল্লাহ হাফিজ।